তার বাচ্চা ফুটফুটে সুন্দর, যদি তার করো আদর মন খুলে, আসবে ছুটে তোমার কাছে পথ ভুলে। নমস্কার, আমি অমিত গোস্বামী। আজকে আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা একজন ব্যক্তি নিয়ে। তার নাম পিনাকি ভট্টাচার্য। ভারতীয় দর্শকদের সাথে তার প্রথমে সামান্য পরিচয় করাই। পিনাকি ভট্টাচার্য ডাক্তারি পাস। তিনি একসময় কমিউনিস্ট পার্টি করতেন। তার বাবা মনোজ ভট্টাচার্য, তিনিও কমিউনিস্ট পার্টির, এবং বগুড়ায় বাস। পিনাকি ভট্টাচার্য এরশাদ বিরোধী আন্দোলনে ছিলেন এবং তারপরে তিনি রাজনীতি থেকে সামান্য দূরে চলে যান এবং পপুলার ফার্মা বলে একটি সংস্থার মালিকের কন্যাকে বিবাহ করেন, যিনি ধর্মে মুসলমান। তারপরে পিনাকি ভট্টাচার্য ক্রমে ক্রমে হিন্দু বিরোধী হয়ে ওঠেন। সবচেয়ে বড় কথা হচ্ছে হাসিনার বিরাট সমালোচক ছিলেন। তা থাকুন, তার দেশ, তিনি সমালোচনা করতেই পারেন, কিন্তু সবচেয়ে বড় কথা তার ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী প্রচার সব সময় যে মাত্রা ছাড়া এবং মিথ্যের ওপরে আশ্রয় করে থাকে, সেটা আমরা বারবার করে বুঝেছি। তার একটি অতি সম্প্রতি ভারত বিরোধী ভিডিওর কিছু উত্তর আপনাদের দিচ্ছি তার বক্তব্য রেখে। আসুন এবার দেখি পিনাকি ভট্টাচার্য কি বলেছেন। হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে খুনি হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে একতরফাভাবে সবকিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল। তার অভিযোগ হচ্ছে শেখ হাসিনা ইন্ডিয়াকে সব কিছু দিয়ে দিয়েছিল শুধুমাত্র তার ক্ষমতায় টিকে থাকার বিনিময়। এই গত 15 বছর শেখ হাসিনার আমলে যে যে চুক্তিগুলো হয়েছে, সেই চুক্তি তো এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান সরকারের হাতে। সেই চুক্তিগুলোকে শ্বেতপত্র হিসেবে প্রকাশ করে তারা বলুন যে কোন জায়গায় ভারতকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছিল, কোন জায়গায় অসম্মানজনক চুক্তি করা হয়েছিল, কোন জায়গায় বাংলাদেশকে খাটো করা হয়েছিল, সেগুলো কিন্তু বলবেন না। একটা বাস্তবসম্মত বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি আন্তর্জাতিক মানের নিরিখে হয়। এটা বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বোঝেন না, তাই এই ধরনের প্রচার তারা খান, কিন্তু বাস্তব তা নয়। বাস্তব হচ্ছে সম্পূর্ণ সম্মানজনক বাণিজ্য চুক্তিগুলো হয়েছিল। যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশ সরকার এই মুহূর্তে শ্বেতপত্র প্রকাশ করে বলে দিন যে সেই চুক্তিপত্রগুলো কোথায় কোথায় বাংলাদেশ ভারতের কাছে মাথা বিকিয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল। সেই ব্যবস্থাকে ইন্ডিয়া প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিষয় বলে প্রশ্রয় দিয়েছে। পরের অভিযোগ, শেখ হাসিনা তাদের নির্বাচন, সেটা সাধারণই হোক কি স্থানীয় হোক, সেই নির্বাচনে নিজের প্রভাব খাটিয়ে তিনি সেই নির্বাচনকে নিজের কুক্ষিগত করেছেন। হতেই পারে, এবং তা নিয়ে আমার কিছু বলার নেই। যেটা সত্যি কথা সেটা হচ্ছে 2014 সালে ভারতের বিদেশ সচিব সুজাতা সিংহ তিনি ঢাকায় গিয়ে শেখ হাসিনার নির্বাচনের সময় বেশ কিছু প্রভাব বিস্তার করেছিলেন, এটা সত্যি কথা। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর ভারত একটি সিদ্ধান্ত নেয় বৈদেশিক ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রতিবেশী দেশের ক্ষেত্রে আমরা নাক গলাবো না। পিনাকি ভট্টাচার্য যে শব্দগুলো ব্যবহার করলেন, আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবো না বলে ভারত এই ধরনের ঘটনা থেকে নিজেকে দূরে রেখেছে এবং এই ধরনের ঘটনাকে সমর্থন করেছে। ভারতের ঘোষিত নীতি, যেটা আন্তর্জাতিক মহলে সবাই জানে, সেটা হচ্ছে ভারত প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে না, সেটা নির্বাচন হোক বা অন্য কিছু হোক। ভারত নাক গলায়নি। শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপালে ভারত বিরোধী চীনপন্থী সরকার তৈরি হয়েছিল। ভারত কিন্তু চাইলে পারত না সেখানে নাক গলাতে, কিন্তু নীতিগতভাবে তারা গলায়নি। পরে কি হয়েছে, চীন হাত গুটিয়ে নিয়েছে, তখন বাঁচাও কে আছো মরেছি। ভারত তখন তাদের বৈদেশিক মুদ্রার ভাঁড়ার পূর্ণ করেছে ধার দিয়ে, যা দিয়ে আজকে এই তিনটে দেশ চলছে, এবং তারা এই মুহূর্তে একেবারেই ভারত বিরোধী নয়। আর শেখ হাসিনার
সেই অবৈধ সরকারকে কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতো ইন্ডিয়া এবং চীন। এক্ষেত্রে কর্তৃত্ববাদী চীনের সাথে তথাকথিত বৃহত্তর গণতন্ত্রের দেশ ইন্ডিয়ার আচরণের বিন্দুমাত্র পার্থক্য ছিল না। সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে, ভোটের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ইন্ডিয়া। অসংখ্য উদাহরণ আছে। নিতান্ত অর্বাচীনের মতন কথা। সেটা হচ্ছে দেশ স্বাধীন হয়নি, নতুন দেশ সৃষ্টি হয়নি যে তাকে স্বীকৃতি দিতে হবে। নতুন সরকার নির্বাচনের মাধ্যমে এসছেন, সে যেভাবেই আসুক না কেন, তাকে ভারত সরকার বা চীন সরকার অভিনন্দন জানাতেই পারে, সেটাকে স্বীকৃতি বলে না। এটা একটা। দ্বিতীয় জায়গা যেটা, সেটা হচ্ছে ভারত আভ্যন্তরীণ ব্যাপারে বারবার নাক গলিয়েছে। একটু আগে তিনি বললেন ভারত আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে না বলে তারা নিষ্ক্রিয় থেকেছে বলেই শেখ হাসিনা এই কাজটা করেছে। আবার এখন বলছেন ভারত আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়েছে। কোন জায়গায় গলিয়েছে দাদা? যদি গলিয়েই থাকে তাহলে তার প্রমাণ আপনারা দিন। 2014 সালের পরে সুজাতা সিংহের ঢাকা যাত্রার পরে একটি ঘটনাও বলতে পারবেন যেখানে ভারত এমনকি একটি মন্তব্য করেছে বা বিবৃতি দিয়েছে আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে? বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে খুনি হাসিনার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে রাজনৈতিক সমর্থন জুগিয়েছে। বিশ্ব পরিমণ্ডলে অপরাধীর পক্ষে দাঁড়িয়েছে ভারত রাষ্ট্র এবং এই কাজে নীরব সমর্থন জানিয়েছে সব সময় ভারত রাষ্ট্র। মানবাধিকার রক্ষা করতে চাওয়া ব্যক্তি এবং সংস্থাগুলোকে নিয়মিত হুমকি, নজরদারি এবং প্রশাসনিক হয়রানির মুখোমুখি হতে হয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক সমর্থনই না, খুনি হাসিনা সরকারের এমন সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সার্বিক সহায়তা করে গোয়েন্দা তথ্য জুগিয়ে এবং নির্যাতনের নানান কৌশল শিখিয়ে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুঝুন, ভারত নাকি প্রশিক্ষিত করেছে শেখ হাসিনাকে, ভারত নাকি প্রশিক্ষিত করেছে বাংলাদেশের সেনাবাহিনীকে, গোয়েন্দা দপ্তরকে, এবং গোয়েন্দা তথ্যও নাকি জুগিয়েছে ভারত। কোথা থেকে এই ধরনের আজগুবি গল্প তিনি ফাঁদেন তিনিই জানেন। কিন্তু একটা জায়গা আজকে পরিষ্কার বলার আছে, সেটা হচ্ছে ভারতের খেয়ে দেয়ে কাজ নেই যে বাংলাদেশের সরকারকে স্থিতিশীল রাখতে ভারত তাদের নিজস্ব গোয়েন্দা বাহিনী বা তাদের নিজস্ব বুদ্ধিমত্তা তার প্রয়োগ করবে। সেটা কখনোই সম্ভব নয় এবং কখনো হয়ও নি। এটা সর্বৈব মিথ্যে কথা এবং বিদ্বেষ প্রসূত। পুরোপুরি এটা পিনাকি ভট্টাচার্যের পাবলিককে বোকা বানানোর একটি খেলা। বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে বাসা থেকে গ্রেপ্তারের পরে তাকে ভারতের সিমলায় পাওয়া যায়। সালাউদ্দিন সাহেব বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন কিনা আমার জানা নেই, তবে সালাউদ্দিন সাহেবকে ভারতে পাওয়া গিয়েছিল সিমলায়, কিন্তু তাকে জেলেও নেওয়া হয়নি, তার প্রতি কোনো রকম বিমাতৃসুলভ আচরণ করা হয়নি, তাকে তুলে দেওয়া হয়নি তখনকার শাসক শেখ হাসিনার হাতে। তিনি ছিলেন পলিটিক্যাল অ্যাসাইলাম, অর্থাৎ রাজনৈতিক আশ্রয়, এবং রাজনৈতিক আশ্রয়ে যেভাবে আজকে শেখ হাসিনা আছেন তিনি একই রকমের ট্রিটমেন্ট পেয়েছিলেন ভারতের থেকে। সে কথা তিনি একটি সাক্ষাৎকারে বলেওছেন। তাকে কিন্তু কোনো অবস্থাতে জেলে পাঠানো হয়নি, কোনো অত্যাচার করা হয়নি, তুলে দেওয়া হয়নি তার দেশের তৎকালীন শাসকের কাছে। সেই সালাউদ্দিন সাহেব নিয়ে এই মিথ্যাচারের অর্থ কী? ফারাক্কা চুক্তি মোতাবেক বাংলাদেশকে যে পরিমাণে পানি দেওয়ার কথা সেই পানি পাওয়া যায়নি। শুধু তাই না, তিস্তা সহ একটা নদীরও পানি চুক্তি সম্পন্ন করা হয়নি। ইন্ডিয়া থেকে আসা সব কয়টি অভিন্ন আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে ফেলেছে ভারত। সে দেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলো সব গেছে মরে। কি বলবো একে? প্রথম কথা হচ্ছে
ভারতের সাথে বাংলাদেশের যে পানি চুক্তি, সেই পানি চুক্তি যে ত্রুটিপূর্ণ ছিল, এই কথাটা আমি গত 10 বছরে বারবার করে বলেছি। শুধু বলিনি, বাংলাদেশের পক্ষে আমি কলম ধরেছি বহুবার। যে কথাটা বলেছি আগে শুনুন। বাংলাদেশের সাথে 1996 সালে যে চুক্তি হয়, সেই চুক্তি মোতাবেক বাংলাদেশকে 40,000 কিউসেক জল ভারতের শুখা মৌসুমে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু যদি সেই জল না আসে বাঁধের মুখে, তাহলে কখনো কোনো অবস্থাতে যতটা সম্ভব ঠিক ততটাই জল দেওয়া হয়েছিল, জল ধরে রাখা হয়নি। যে কারণে ফারাক্কা বন্দর করা হয়েছিল সেটা হচ্ছে কলকাতা বন্দরকে উজ্জীবিত রাখার জন্যে। কিন্তু কলকাতা বন্দর তার নিজস্ব নিয়মে আগের জৌলুস হারিয়েছিল, সেই জন্যে কিন্তু বাংলাদেশকে যথাসম্ভব বেশি পানি দেওয়া হতো। এ কথা বারবার স্বীকার করছি। সেটা হচ্ছে 40,000 কিউসেক যেটা বলা হয়েছিল, সেইটা সম্পূর্ণ ছিল ত্রুটিপূর্ণ। কি করেছিল বাংলাদেশের যৌথ নদী কমিশনের সদস্যরা? তারা তো আমার উপরে অব্দি চটে গেছিল। সেটা কেন তারা এই গঙ্গা চুক্তিকে পুনর্নবীকরণের সময় কি হবে সেটা নিয়ে আলোচনা করছেন না বলেছিলাম বলে। যেটা ঘটনা সেটা হচ্ছে, যদি 50-50 নদী চুক্তি হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। যা জল আসবে অর্ধেক তোমার অর্ধেক আমার। আর আরেকটা হচ্ছে, বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে গঙ্গা নদী বয়ে গেছে। গঙ্গা নদী বয়ে যাওয়া রাজ্যগুলি সেখান থেকে যদি ফিডার ক্যানেল তৈরি করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছু করার নেই। এবং ফিডার ক্যানেল মানে হচ্ছে সেচের জন্য জল। হ্যাঁ, এটা হয়েছে বলেই গঙ্গার উৎসমুখে পানির সরবরাহ অনেক কমে গেছে। তিস্তার ক্ষেত্রে বলি, তিস্তার ক্ষেত্রে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল 1975 সালে, এবং 50 বছর অর্থাৎ 2025 সাল অবধি বেশ কিছু তারা সুবিধা পায়। তার মধ্যে একটা হচ্ছে তাদের ওখানে বাঁধ নির্মাণ। তিস্তায় সেখানে 7টা বাঁধ দেওয়া হয়েছে। যে 7টা বাঁধ দেওয়ার ফলে তিস্তার প্রবাহ কমে গেছে। উৎস মুখে 1600 কিউসেক পানি এলে তখন ভারত এবং বাংলাদেশের মধ্যে ভাগ করে ভারতের 9টি জেলা এবং বাংলাদেশের 7টি জেলা তারা উপকৃত হওয়ার কথা। কিন্তু পানি আসছে 100 কিউসেক মাত্র। 100 কিউসেকে ভাগাভাগি হয় না। সেই জন্যই তিস্তা চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আপত্তি করেছেন যে আগে পানি আসুক। 2025 সালের আগে এই পানি বন্টন চুক্তি কখনোই সম্ভব নয়, এটা সব নদী বিশেষজ্ঞরা বলেছেন। কিন্তু বাংলাদেশে প্রচার হয়েছে ঠিক উল্টো। আরেকটা কথা, ভারতের সাথে বাংলাদেশের যে যৌথ নদী কমিশন আছে, সেই নদী কমিশনের সদস্যরা এতদিন কি করছিলেন? যখন জল নিয়ে কথা হয় তখন তারা সবচেয়ে বেশি টাচি হয়ে যান যে তাদের বিরুদ্ধে যেন কিছু না বলা হয়। আমাকে বলা হয়েছিল। এই কথাটা পিনাকি ভট্টাচার্য জানেন না। দুর্ভাগ্য আমার, পিনাকির নয়। নানা ধরনের ছলচাতুরি করে ট্যারিফ বসিয়ে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে। আর উল্টো দিকে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে সয়লাভ করে দিয়েছে। ফলে দুই দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান। সম্পূর্ণ মিথ্যে কথা। তার কারণ হচ্ছে, ভারত বাংলাদেশের ওপরে আলাদা করে কোনো রকম বাণিজ্য শুল্ক চাপায়নি। বাংলাদেশ থেকে ভারতে কোনো রকম পণ্য আসার ক্ষেত্রে কোনো বাধা নেই। এবং প্রাণ বলে একটি সংস্থা আছে, যে সংস্থা ভারতের বাজারে যথেষ্ট ভালো দখলে নিয়েছে। এই যে কথাগুলো আজকে পিনাকি প্যারিসে বসে বসে বলছেন, তার কাছে হয় তিনি তথ্য গোপন করছেন, নয় তার কাছে কোনো তথ্য নেই। বাংলাদেশের অনেক জিনিস এই মুহূর্তে ভারতে আমরা ব্যবহার করি। তবে হ্যাঁ, কথা সত্যি, সেটা হচ্ছে ভারতের তুলনায় বাংলাদেশের আমদানি রপ্তানিতে একটি ফারাক আছে। তার কারণ বাংলাদেশ ভারতের একটি রাজ্যের সমান, আর ভারত অনেক অনেক অন্তত 20 গুণ বড় দেশ। এবং এই 20 গুণ বড় দেশে বিভিন্ন জায়গা থেকে যেই পণ্যগুলো উৎপন্ন হয়, সেই পণ্যগুলো স্বাভাবিক নিয়মে বাংলাদেশে যাবে, কেননা ক্যারিং কস্ট কম। যার জন্যে ভারতকে দায়ী করার কোনো মানে হয় না। এই অসাম্য কোনো দিনই যাবে না। তার কারণ হচ্ছে ভারতের আয়তন এবং বাংলাদেশের আয়তন। ভারতের উৎপাদন ক্ষমতা এবং বাংলাদেশের উৎপাদন ক্ষমতা, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে। খুনি হাসিনা নিজে, তার স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রীরা, এমনকি ডিজি সহ বিজেপির শীর্ষ কর্মকর্তারা এই জন্যে নিহত এবং আহতদের দায়ী করতেন। নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না। শুধু তাই না, বিজেপির প্রধান নেতা অমিত শাহ বাংলাদেশিদেরকে
উই পোকার সাথে তুলনা করেছে এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছে। প্রথম কথা হচ্ছে, প্রথমেই বলছেন অবৈধভাবে সীমান্ত পারাপার। যখন ব্যাপারটা অবৈধ, তখন সেই অবৈধতার দিকে কেন শুধু শুধু উৎসাহ দেওয়া? এ কথা তো সত্যি যে একটা ভিখিরি রাষ্ট্র, সেই রাষ্ট্রের মানুষ তার অর্থনৈতিক সুবিধার জন্য একটি ধনী রাষ্ট্রের সাথে সীমান্ত পারাপার করে। মেক্সিকো আর আমেরিকার মধ্যে এই সীমান্ত পারাপার হয় না? আপনারা দেখেননি? তো এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, এবং সেখানে রোখার জন্যে গুলি চালায় কিনা সেটা অতি অবশ্যই একটা আলোচনার বিষয়। এটা নিয়ে আলোচনা চলতেই পারে, কেননা ফেলানি ইস্যু আমরাও জানি, আমরাও নিন্দা করেছি। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, সেটা হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে বাংলাদেশিরা সীমান্ত পারাপার করে, সেটা দেখে একটা কথাই মনে হয়, সেটা হচ্ছে এই প্রবণতা শুধুমাত্র আর্থিক দুরবস্থার জন্যে, তারা সামান্য কিছু বেশি আয় করবে এই উদ্দেশ্যে তারা কিন্তু ভারতের দিকে পাড়ি দেয়। এবার আসি অমিত শাহর মন্তব্য প্রসঙ্গে। মন্তব্য সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক প্রচারে করা মন্তব্য, এবং রাজনৈতিক প্রচারে করা মন্তব্য আমরা অনেক শুনেছি। সেখানে অনেক বিদ্বেষপূর্ণ কথাবার্তা শোনা যায়, সেগুলোকে সিরিয়াসলি নেওয়ার কোনো মানে হয় না। তার কারণ হচ্ছে ভারতীয়রা মূলত অত্যন্ত ক্রুদ্ধ এবং বিরক্ত এই ক্রমাগত বাংলাদেশিদের এদেশে আগমনের জন্য। বাংলাদেশি বলতে আমি বাংলাদেশি হিন্দুদের কথা বলছি না, বাংলাদেশি মুসলমান। চলে যান আপনি দিল্লিতে, চলে যান আপনি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়, সেখানে দেখবেন হিন্দু নাম নিয়ে কতজন রিক্সা চালায় এবং তারা মূলত বাংলাদেশি। আপনারা দেখবেন এখানে বিভিন্ন ঠিকা শ্রমিক হিসেবে কাজ করে প্রচুর বাংলাদেশি মুসলমান, এবং তারা যে জিনিসটা করে, তারা একটা জিনিস বোঝে, এখানে যদি আইন ভাঙি, আমি কেটে পড়ি বাংলাদেশে, আমাকে এখানকার পুলিশ কিছু করতে পারবে। সেই জায়গাটা নিয়ে অতি বিরক্ত হচ্ছে ভারতীয় প্রশাসন। এই কথাটা একদম সত্যি কথা, আপনাদের জানি। ভারতের বাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার নাই বললেই চলে, আর ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে। ভারতের কর্মীরা বাংলাদেশে গিয়ে চাকরি করে, কিন্তু বাংলাদেশের কর্মীরা ভারতে ঢুকতে পারে না। তিনি বললেন লক্ষ লক্ষ, কিন্তু তার সরকার বলে 26 লক্ষ। যদিও ঠিক ততটা না হলেও বেশ কিছু কর্মী অবশ্যই বাংলাদেশে চাকরি করে। কারা করে? তারা হচ্ছে দক্ষ ইঞ্জিনিয়ার, তারা হচ্ছে স্পেশালাইজড স্কিল্ড আধিকারিক। আলতু ফালতু লোক গিয়ে ওখানে চাকরি করতে পারে না। তাদের নিয়ে যাওয়া হয়েছে চুক্তি করে এবং উচ্চ মূল্যের বিনিময়ে। সেখানে আপনাদের ফাটছে কেন? আপনারা আপনাদের দেশে যদি দক্ষ ইঞ্জিনিয়ার এবং স্পেশালাইজড স্কিল্ড আধিকারিক তৈরি করতে পারেন, তাহলে এদের ফিরিয়ে দিন না। ফিরিয়েও দিচ্ছেন না কেন? তাদের বলুন, ভাই তোমাদের আর চাকরি করার দরকার নেই, আমরাই আমাদের মেট্রো রেল চালাবো, আমরাই আমাদের পদ্মা সেতু তৈরি করব, আমরাই আমাদের বন্দর ম্যানেজ করব। সেই তো দম আপনাদের পশ্চাতে নেই। আজকে মেট্রো রেল চালাতে দক্ষ ইঞ্জিনিয়ারের প্রয়োজন আপনার দেশে, সেটা একজন ভারতীয়কেই নিতে হবে, কেননা তারা সহজে তাদের পাওয়া যায়। কিন্তু একজন আমেরিকানকে আপনি নিয়ে এলেন, তাকে দিতে হবে অন্তত 10 গুণ বেশি মূল্য। আজকে পদ্মা সেতু যে তৈরি হয়েছে, তার পেছনে ভারতীয় ইঞ্জিনিয়ারদের অবদান কম? আজকে যে বন্দরের উন্নতি হচ্ছে, তার পেছনে কি ভারতীয় ইঞ্জিনিয়ার এবং স্কিল্ড আধিকারিকদের অবদান কম? ক্ষমতাকে করুন না, আপনাদের কে না করেছে? আপনারা সেটাও করবেন না, ওদিকে ক্যাঁ 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 করে চিল্লিয়ে যাবেন কেন? শুরু থেকেই ইন্ডিয়া রোহিঙ্গা গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে। একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমানায় ঢুকতে বা আশ্রয় নিতে দেয়নি। খুনি হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে। বাংলাদেশের স্বার্থবিরোধী এমন সব চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শর্ত লিপিবদ্ধ করা হয়েছে। আচ্ছা, কোন ক্ষেতের মূল্য বলুন তো? তার কারণ ভারতের সাথে বাংলাদেশের যে চুক্তি আজ অবধি হয়েছে, প্রতিটি চুক্তিপত্র এই মুহূর্তে তদারকি সরকারের হাতে আছে। তারা শ্বেতপত্র হিসেবে সেই চুক্তিপত্রগুলোকে প্রকাশ করছেন না কেন? তাহলেই তো বোঝা যায় যে ভারত কতটা বেনিফিটেড। মিথ্যাচারের একটা সীমা আছে এবং বোকামি প্রদর্শনেরও একটা সীমা আছে। এই প্রতিটি কথা তার মূর্খতার চমৎকার বিজ্ঞাপন। এই মুহূর্তে যদি বাংলাদেশ তাদের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি বিশ্লেষণ করে শ্বেতপত্র হিসেবে দিক, তাহলেই তো বোঝা যাবে যে ভারত কত বেনিফিটেড।
না বাংলাদেশ বেশি বেনিফিটেড, সেটাই দেখুন না। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয়, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা। বিপ্লব শব্দটা এত সস্তা নয়। জুলাই বিপ্লব বলে কিছু হয়নি। যেটা হয়েছিল সেটা গণ অভ্যুত্থান। সেটা হচ্ছে শেখ হাসিনার প্রতি যারা বিরোধ প্রদর্শন করেছিলেন, তার প্রতি যারা বিক্ষুব্ধ, তারাই রাস্তায় নেমেছিলেন এবং তারাই উৎখাত করেছেন শেখ হাসিনাকে। ওটাকে বিপ্লব বলে না। বিপ্লব তাকেই বলে যেটা আমূল সমাজ সংস্কার করে। বাংলাদেশের সমাজ সংস্কার আজ অবধি হয়নি। কাজেই একে গণ অভ্যুত্থান বলুন যে শাসককে উৎখাত করা হয়েছে, এগুলো অবধি মেনে নিতে রাজি আছি। আমি বলেন ভারতীয় আধিপত্যবাদের কথা। ভারত আধিপত্যবাদ কোথায় দেখিয়েছে আপনাদের? কোন জায়গায় ভারত নিজেকে অধিপতি মনে করে আপনাদের খাটো করেছে? দেখাতে পারবেন একটা উদাহরণ? ভারত আজ অবধি কোন জায়গায় স্টেটমেন্ট দিয়েছে যে না আমরা সমমর্যাদার নই? বরঞ্চ প্রথম প্রতিবেশী সম্মান দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছেন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এয়ারপোর্টে থেকে রিসিভ করেছে। কিন্তু ভারত যদি কোনো কারণে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে তখন কোনো কথা বলতো, তখন আপনি রে 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 করে উঠতেন। কী দরকার? যার জন্য ভারত কিছু করেনি। এবার কয়েকটা প্রসঙ্গ আপনাকে খুব পরিষ্কার জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে ভারত এত বড় একটা রাষ্ট্র, পৃথিবীর এই মুহূর্তে চতুর্থ অর্থনৈতিক রাষ্ট্র, তৃতীয় হতে চলেছে। ভারত সামরিক দিক থেকে পৃথিবীর 4 নম্বর রাষ্ট্র। এবার ভারতে হিন্দুত্ববাদী সরকার, এটা আমিও স্বীকার করি এবং মানি। কাজেই ভারতের সাথে পায়ে পায়ে লাগিয়ে যে ঝগড়াটা আপনারা শুরু করেছেন, তার খেসারত কিন্তু আপনাদের দিতে হবে। কেন দিতে হবে আমি বলি। ভারত আপনাদের কিছুই করবে না। মুশকিল হচ্ছে অর্থনৈতিকভাবে আপনারা পঙ্গু হয়ে গেছেন। আপনাদের বৈদেশিক মুদ্রার ভাড়া শূন্য। আপনাদের পোশাক শিল্পের রেমিটেন্স আসা বন্ধ। আজ যে জায়গায় আপনারা আছেন, শুধু ভারতের কাছেই আপনাদের $3 বিলিয়ন বিদ্যুৎ খাতে বাকি আছে। রাতারাতি ভারত যদি এই 3টে সুবিধা বন্ধ করে দেয়, বাংলাদেশ তো পড়বে অন্ধকারে। আপনারা চান যে বাংলাদেশ অন্ধকারে পড়ুক। বারবার করে খোঁচাচ্ছেন। কীভাবে খোঁচাচ্ছেন? না ওখানকার হিন্দুদের ওপরে অত্যাচার করে, ওখানকার হিন্দুদের মেরে ধরে তাদের উপর তুমুল অত্যাচার চালাচ্ছেন আপনারা। আর ওখানে মুখে বলছেন না না এখানে কিছুই হচ্ছে না, এগুলো সব ভারতীয় মিডিয়ার অপপ্রচার। একেবারেই ফালতু কথা। প্রচুর ভিডিও বাজারে বেরোচ্ছে এবং এর প্রতিবাদ আমরা করব। তবে পিনাকি ভট্টাচার্য, আপনাকে খুব শালীনভাবে একটা কথা বলি, না জেনে মন্তব্য করবেন না আর বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন না। ভারতীয়রা মোটেই বোকা নয়। আপনার চ্যানেল যার জন্য এখানে খুব একটা জনপ্রিয় নয়, কেউই দেখে না। কিন্তু বাংলাদেশের মানুষকে আপনি যেভাবে বোকা বানাচ্ছেন, সেটা সত্যিকারের দুঃখজনক এবং বাংলাদেশের পক্ষে অত্যন্ত ক্ষতির কারণ। নমস্কার।